নমস্কার। কেমন যাবে শেয়ার বাজারের নতুন একটা এপিসোড। 4 তারিখের আগে লাস্ট আমার ভিডিওটা গেছিলো এবং তখন আমি বলেছিলাম যে আজকে আবার নেক্সট ভিডিও করব। মোটামুটি প্রায় মাসখানেকের কথা একটা আপনাদের কাছে এসেছিল। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেল, যা যা ঘটবার তাই তাই ঘটেছে। বাজারে 4 তারিখের ফলাফলের জন্য একটা নিজাক রিয়াকশান, আমি ঠিক এই শব্দবন্ধটা ইউজ করেছিলাম আমার আগের যে ভিডিওটা ছিল, যে যদি এনডিএ যা পরিস্থিতি অর্থাৎ মার্কেট যা ভাবছে সেই অনুযায়ী যদি ঘটনাটা ঘটতে শুরু করে, তাহলে পরে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে একটা নিজাক রিয়াকশান হবে যদি 300-র আশেপাশে এনডিএ থাকে। সরকার করতে পারা বা না পারা সেটা নিয়ে আমার কোনো বক্তব্য ছিল না। সরকার অবশ্যই, যদি সরকার করতে না পারতো তাহলে রিয়াকশানটা একটু স্টেডি হতো, আরও নিচের দিকে আসতো এবং সেক্ষেত্রে একটা বড় সড়ো ধরনের একটা মুভমেন্টও আপনারা হয়তো দেখতে পারতেন। তার প্রচুর বিশ্লেষণ এবং কারণ ইতিমধ্যেই আপনারা জানেন এবং এগুলো অনেকগুলোই আমি বলেছিলাম। তো যাই হোক, নিজাক রিয়াকশানটা হয়েছে এবং একদম মানে সেই জায়গা থেকে আবার একটা বিরাট বড় আপ মুভমেন্ট আপনারা দেখতে পেয়েছেন। এই আপ মুভমেন্টটা কিন্তু খুব কোয়াইট এক্সপেক্টেড, কারণ সবসময় যখন আপনারা কোভিড দেখেছেন কোভিডের পতনটা যেরকম হয়েছিল, তারপরে কিন্তু যে রিকভারিটা হয়েছিল সেটা 4-5 মাসের মধ্যে আগের হাইটাকে ভেঙে দিয়েছিল। তো এই ধরনের একটা মানে বুল মার্কেট ফেনোমেনা আছে, যেখান থেকে এই ধরনের মুভমেন্টগুলোর সময় এই নিজাকগুলোকে সবাই মানে বেসিক্যালি বাইং অপরচুনিটি হিসাবে দেখা হয় এবং বাইং অপরচুনিটি যারা তার মধ্যে যারা করেছেন তাদের তো একটা হিউজ পয়সা তৈরি হয়েছে। অনেকেই বিশেষ ক্ষেত্রে আমাকে জানিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় যে ঘটনা আমার এই টোটাল সিস্টেমের মধ্যে ঘটলো সেটা হচ্ছে, আমরা 8 তারিখে একটা সিম্পোজিয়াম করলাম। এই সিম্পোজিয়ামে আমরা কিন্তু 4 তারিখের পরে 5, 6, 7 3টে দিন আমাদের কিন্তু মার্কেট খুব স্টেডি বেড়েছে। তো স্টেডি বাড়ার পরেও সিম্পোজিয়ামে আমরা সবাই একত্রিত হয়েছিলাম এবং সিম্পোজিয়ামে একটা ওভারওয়েলমিং রেসপন্স হয়েছে, যেটা মানে আমি এখনো ভাবিনি এত বেশি একটা চাপ পড়ে যাবে এবং তার ফলে সিম্পোজিয়াম নিয়ে শুরু করতে আমাদের একটু অসুবিধার জায়গায় এসছে। তা এর পরের সিম্পোজিয়ামের বিষয়ে আমি প্রথমেই আপনাদের আগেই বলে দিচ্ছি, যারা প্রচুর মানুষ সেখানে একত্রিত হচ্ছেন এবং সেই দিনটা সকলেই ফাঁকা রাখছেন। তো আমি তাদের কাছে একটু অসুবিধা প্রাথমিকভাবে যেটা হয়েছিল, প্রচুর মানুষের চাপে পড়ে ব্যাপারটা খুব কনজেস্টেড হয়ে গেছিল, কাজটা শুরু করতে পারছিলাম না এবং পরবর্তীকালে আমরা সেই সমস্তগুলো আবার ঠিকঠাক করে ভিডিওগুলো দিয়েছি। যাই হোক, সিম্পোজিয়াম নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড আশা তৈরি হয়েছে। তা আমি পরের বার আমি একদম বলে দিচ্ছি, ওটা 100 জনের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। মানে এটা আর এরকমভাবে মানে আনলিমিটেড ওয়েতে বাড়ানোটা একটা ভুল হয়েছে বা একটা মানে আপনাদের সকলে একটা হ্যারাসমেন্টের জায়গায় চলে এসছে, এত প্রচুর মানুষের ওখানে উপস্থিতি তৈরি হয়ে গেছিল। তো যাই হোক, সেটার ব্যাপারটা পরবর্তীকালে যখন সিম্পোজিয়ামে অ্যানাউন্সমেন্ট করব তখন আমরা সেটা বলবো। যাই হোক, বাজারে তো এরকম একটা দুর্ধর্ষ পরিস্থিতি, অর্থাৎ মার্কেট উপর দিকে উঠছে। মার্কেটের আগের যে আমার একটা যে প্রেডিকশান ছিল আপনাদের মনে আছে, আমি 24,000 অবধি বাজার এক্সপেক্ট করেছিলাম এবং 24,000-এর প্রায় গায়ে চলে গেছে। তো বাজার এখানে কবের মধ্যে কতটা যেতে পারে এটা নিয়ে আমি একটা ক্যালকুলেশন করেছি, আমি সেগুলো নিয়ে যখন নিফটির পোর্শনে আসবো তখন সেটা আসবো। তো এরকম একটা অবস্থান বাজারে, সবসময় সব কিছু এখন খুব কোয়াইট পজিটিভ। ট্যাল তো মাথার উপরে কোথায় যে চলে গেল সে তো আপনারা ভালোই জানেন আমার থেকে। তো সেসবগুলো মুভমেন্ট হয়েছে। ইভেন সিম্পোজিয়ামের যে স্টকগুলো দেওয়া হয়েছিল সেই স্টকগুলোর মধ্যে বোধহয় গোটা 6 মানে 1 সপ্তাহের মধ্যে মানে 6টা কি 7টা স্টক টার্গেট রিচ করে সে কোথায় দৌড়াদৌড়ি করছে তার কোনো খেয়াল নেই। মানে একেবারে বিরাট ব্যাপার চলছে এখন। মানে নিজেরই এখন মনে হচ্ছে যে মানে আর একটু বেশি যদি টার্গেটের জায়গাটা রাখতাম ভালো হতো। যাই হোক, টার্গেট প্রফিট বুকিংও করা যাবে। কালকে যেমন পরশ ডিফেন্স বোধহয় আপার সার্কিট খেয়েছে, টার্গেট রিচ করার পরেও 150-200 টাকার জাম্প করে একটা 700 টাকা স্টক ছিল, সেটা এখন 1100 টাকা হয়ে গেছে 3-4 দিনের মধ্যে। এরকম ঘটনা ঘটছে, এটা যে শুধু পরশ ডিফেন্সেই ঘটেছে বা ওই আশিয়ানাতেই ঘটেছে তা নয়, এটা ঘটছে, এটা চলছে। যাই হোক, তা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এলাম, অর্থাৎ যেটা নিয়ে আপনাদের ইতিমধ্যেই আপনার কাছে মানে আমার হেডলাইনে আছে, সেটা হচ্ছে আইপিও নিয়ে একটুখানি মানে কথাবার্তা বলবো। আজকে সকালেই দেখবেন আজকে সমস্ত বড় বড় যে আমাদের বিজনেস নিউজ পেপারগুলো আছে সেখানে আজকে একটা হেডলাইন একটা দুর্ধর্ষভাবে এসছে যে হুন্ডাই আমাদের দেশের এখনো পর্যন্ত সব থেকে বড় আইপিও লঞ্চ করতে চলেছে।
আমাদের দেশে এখনো পর্যন্ত সবচেয়ে বড় আইপিও ছিল এলআইসির আইপিওটা। সেই এলআইসির আইপিওটাকেও তারা ক্রস করতে চলেছে। মোস্ট প্রবাবলি $3 বিলিয়ন তারা একটা আইপিও নিয়ে আসতে চলেছে সামনে। ইতিমধ্যে ওলার আইপিওটা পেন্ডিং হয়ে আছে, ওলার আইপিওটাও আসবে। তো একটা আইপিওর বাজার একটা মানে দুর্ধর্ষভাবে আসছে। এই মানে এত আইপিও নিয়ে ছড়াছড়ি এদিকে, আমি কখনো আইপিওতে বেসিক্যালি ইনভেস্টমেন্টের জন্য আপনাদেরকে খুব সময় বড় সময় কিন্তু আমি শুধু আইপিও নিয়ে একটা এপিসোড করেছি বা আইপিও নিয়ে বলেছি, তা কিন্তু করিনি। তা আজকে একটু আইপিওর বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে একটুখানি ডিটেলসে ঢুকবো, যে আইপিও কী জিনিস, কেন হয়, একটা জেনারেল একটা ইনভেস্টারের কাছে আইপিও কতটা গুরুত্বপূর্ণ, কেন অ্যাভয়েড করা উচিত বা কেন নেওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো আসবো। এগুলো নিয়েই আজকের আমাদের এই জায়গাটা আর কি। তো এবারে তাহলে শুরু করি। মোটামুটি আপনারা জানেন আইপিও কথাটার পুরো কথা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আর যখনই কোনো মানে বেসিক্যালি কোনো স্টক মার্কেটে লিস্টিং হতে যায় কোনো কোম্পানি, তখন তারা এই ধরনের একটা অফারিং নিয়ে আসে। এই অফারিংটা নিয়ে আসে কেন? তারা শেয়ার হোল্ডার বাড়াতে চায় মূলত, এবং বাজার থেকে কিছু অর্থ তারা তুলতে চায়। তো এটা হচ্ছে মূল বিষয়, এর জন্যই আর কি শেয়ার লিস্টিংয়ে আসে এবং এইগুলো বিষয়গুলো ঘটে। পদ্ধতি কী আছে সেটা নিয়ে একটুখানি আমি পরপর বলে যাই। প্রথমত যে কোম্পানিটা আইপিও আনবে সেই রেড হেরিং প্রসপেক্টাস বলে। তো এই ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাসটা তারা প্রথমে সেবির কাছে পাঠায়। তারপরে সেবি কি করে, সেবি যে সমস্ত এক্সচেঞ্জ যেখানে পার্টিসিপেশন করবে এবং তারপরে হচ্ছে আপনার রেজিস্টার অফ কোম্পানিজ যেখানে আছে, এই সমস্ত একত্রিত হয়ে এই ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাসটা তারা অ্যাপ্রুভাল দেয়। এই ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাসটা থেকেই, এই অ্যাপ্রুভালটা পেয়েই তারা কিন্তু এই বাজারে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমরা অমুক এত টাকার ফেস ভ্যালুতে আমরা এই আইপিও আনতে চলেছি, অমুক তারিখে লিস্টিং হবে, ইত্যাদি ইত্যাদি ডিটেলিংটা দিয়ে তারা কত প্রিমিয়ামে আইপিও আনতে চলে এই ইত্যাদি নিয়ে তারা একটা দেয়। তো এই রেড হেরিং প্রসপেক্টাসের মধ্যে যেটা থাকে তার মধ্যে প্রাথমিকভাবেই হচ্ছে কতগুলো জিনিস কিন্তু রেড হেরিং প্রসপেক্টাসে থাকে। একটা হচ্ছে তার মধ্যে থাকে কোম্পানির বেসিক্যালি হচ্ছে প্রমোটার কারা, অর্থাৎ মালিক কারা, একদম সোজা খোদা বাংলা ভাষায় বলতে গেলে প্রমোটার কারা, এটা একদম ডিটেলস দেওয়া থাকে। 2 নম্বর হচ্ছে তাদের ভিশনটা কী আছে। 3 নম্বর দেওয়া থাকে হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কী আছে। 4 নম্বর হচ্ছে তাদের গ্রোথ প্রসপেক্ট কী আছে, এবং 5 নম্বর থাকে তাদের কর্পোরেট স্ট্রাকচার কী আছে। এইগুলো দিয়ে মূলত আরও বেশ কিছু বিষয় থাকে, এইগুলো দিয়ে তাদের এই রেড হেরিং প্রসপেক্টাসটা তৈরি করা হয়। সবসময় রেড হেরিং প্রসপেক্টাসটা পড়ে নিয়ে আইপিওতে অ্যাপ্লাই করবার কথা বলা হয়। তা আমি মোটের ওপর এখন দেখুন, সাধারণ মানুষ একটা রেড হেরিং প্রসপেক্টাস নিয়ে বসে আলোচনা করে ফাইন্যান্সিয়ালস দেখে সমস্ত কিছু দেখে তারপরে একটা আইপিওতে অ্যাপ্লাই করবেন কি করবেন না ইত্যাদি সমস্ত বিরাট একটা প্রসেস। তা অনেকের পক্ষে সেগুলো করা সম্ভব হয় না, অনেকে সেগুলো ঠিকঠাকভাবে করতেও পারেন না। তার মধ্যে অসুবিধার কিছু নেই, কিন্তু আইপিওতে অ্যাপ্লাই করব কি করব না এটা একটা বড় ডিসিশন থাকে। তো তারপরে যেটা বেসিক্যালি আমি এখন একটু আলোচনাটা অন্য দিকে নিয়ে যাই, যে একটা জিনিসকে জানতে হলে আমাদের কি কি জানা দরকার, অর্থাৎ পার্টিকুলারলি আইপিওটার সম্পর্কে আমাদের কি কি জানা দরকার সেগুলো একটু পয়েন্ট ওয়াইজ আমি আপনাদের সাথে ডিসকাস করি। প্রথম যে কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এই আইপিওটা নিয়ে আসলো কারা, অর্থাৎ এটা কি একদম সবেমাত্র কোনো কোম্পানিটা গঠন হলো তারা নিয়ে এলো আইপিও, না একটা বিরাট বড় একটা প্যারেন্টাল একটা গ্রুপ আছে যারা এই আইপিওটাকে নিয়ে আসলো। একটা উদাহরণ নিলে ব্যাপারটা বুঝতে পারবেন। যদি ধরুন জেএসডাব্লিউ গ্রুপ, যাদের আমরা একটা বড় গ্রুপ বলে ভাবি, অর্থাৎ জিন্দালদের যে গ্রুপটা, এই জিন্দাল গ্রুপটা যদি একটা আইপিও নিয়ে আসে, কিছুদিন আগে দেখবেন এর একটা আইপিও এসেছিল জেএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার বলে। তার মানে প্যারেন্টাল গ্রুপটা ভালো। টাটা যদি আজকে একটা কোনো নতুন একটা কোম্পানি খুলে আইপিও নিয়ে আসে, মাহিন্দ্রা যদি একটা কোনো কোম্পানি খুলে যা আইপিও নিয়ে আসে, তাহলে অর্থাৎ প্যারেন্টাল গ্রুপটা যদি একটা পজিটিভ গ্রুপ, আর টিভিএস কিছুদিন আগে টিভিএস একটা আইপিও নিয়ে এসেছিল, আর টিভিএস সাপ্লাই চেন ইত্যাদি নাম দিয়ে। তো অর্থাৎ প্যারেন্টাল গ্রুপটা যদি ভালো হয় তাহলে পরে অবশ্যই কিন্তু সেই আইপিওটার দিকে আমরা প্রাথমিক আমাদের নজরটা থাকবে। 2 নম্বর যেটা মনে রাখবেন সেটাকে বলা হয় BRLM, অর্থাৎ বুক রানিং লিড ম্যানেজার্স। অর্থাৎ এই আইপিওটা আনতে হলে বেশ কিছু লিড ম্যানেজার্সরা এর মধ্যে ইনভলভ থাকেন।
এদের কাজটা কি? এদের কাজটা কিন্তু ভীষণ একটা বড় পিভটাল রোল প্লে করে। এরা কি করেন? এরা কতটা ফেস ভ্যালুর উপর কতটা প্রিমিয়াম নিয়ে তারা আইপিওটা আনতে চলেছে, অর্থাৎ প্রাইসিংটা কী হবে আইপিওর, সেটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর তারা ঠিক করেন। কোন সময়ে আইপিওটা আনা হবে, অর্থাৎ আইপিওটা আনার সঠিক সময় কোনটা, সেটা তারা ঠিক করেন। অর্থাৎ মার্কেটের মুড দেখে তারা পজিশান বুঝে তবেই আইপিওটাকে নিয়ে আসার চেষ্টা করেন। যদি ভালো ম্যানেজার্স হন, আমি ভালো ম্যানেজার বিআরএলএমদের কেন কোন জায়গাটা একটা বিরাট বড় ফ্যাক্টর, দেখবেন বিআরএলএমদের কমপ্লিট যখন রিটেলিং প্রসপেক্টস থাকে তখন সেখানে বিআরএলএমদের কিন্তু প্রত্যেকের নাম এবং তাদের যা পোটেনশিয়াল সেগুলো সম্পর্কেও আলোচনা থাকে, অর্থাৎ কারা এই আইপিওটার মূল সাপোর্টিভ একটা রোল প্লে করছে। লক ইন পিরিয়ডটা কত হবে সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা আমি নিয়ে আলোচনা করছি পরে, সেটা কত হবে। এই টোটাল বিষয়গুলো কিন্তু তারা একটা টোটাল বলতে পারেন একটা স্ট্রাকচার সেট করে দেন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এই আইপিওটা তো লঞ্চ হলো, এবার তার সাবস্ক্রিপশন দেখবেন যে তার সাবস্ক্রিপশানটা একটা এত টাইম সাবস্ক্রিপশান হয়েছে, এরকম একটা কথাবার্তা ভাবনা চিন্তা আসে। এই সাবস্ক্রিপশান থেকে আমরা যারা একদম রিটেল ইনভেস্টার তাদের কাছে এই সাবস্ক্রিপশানের কতটা কি গুরুত্ব আছে সেটা নিয়েও কিন্তু ভাববার বিষয় আছে। সেটা কীরকম সেটা নিয়ে একটু আলোচনা করি। মূলত কারা সাবস্ক্রাইব করেন? যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে মোটামুটি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কিউআইবি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল যারা বায়ার্স আছেন তারা। 2 নম্বর হচ্ছে যারা এইচএনআই, এবং থার্ড হচ্ছে যারা রিটেল পার্টিসিপেন্টস আছে তারা। এই কিউআইবির মধ্যে মূলত মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে এফআইআই, অর্থাৎ ডিআইআই এফআইআই টোটাল সিস্টেমটা মিলে, এবং তারপরে যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো আছে তারা, এইভাবে কিন্তু এই কিউআইবিটা তৈরি হয়। এই যে ওভার সাবস্ক্রাইবের গল্প বা আন্ডার সাবস্ক্রাইবের গল্প, এটার মধ্যে কিন্তু এই 3টে ভাগে আপনারা দেখতে পাবেন যে কোন পার্টে কতটা ওভার সাবস্ক্রাইব হচ্ছে। সবসময় মনে রাখবেন প্রায়োরিটি দেবেন কিন্তু কিউআইবিকে। কিউআইবিকে কেন প্রায়োরিটি দেবেন তার কারণটা হচ্ছে কিউআইবি একটা টাকা যখন ইনভেস্ট করছে একটা নির্দিষ্ট সময় লক ইন পিরিয়ডে সেই টাকাটা ইনভেস্টমেন্টে রাখছে, তারা কিন্তু একদিনের গোলের জন্য, অর্থাৎ জাস্ট সেটা মানে অনেকেই আছেন আইপিওতে ইনভেস্ট করে আইপিও লিস্টিং হলো, সেদিনকে একটু বেশি টাকা প্রিমিয়াম পেলেন, সেদিনকে বিক্রি করে চলে গেলেন। কিউআইবি কিন্তু এই কাজটা করে না। কিউআইবি কিন্তু একটা নির্দিষ্ট গোল নিয়ে, ধরুন 200 টাকায় একটা আইপিও প্রাইসিং হয়েছে, এটা 400 টাকায় লিস্টিং হয়েছে, কিউআইবি কিন্তু 400 টাকাতেই প্রফিট বুক করে ওটাকে ধসিয়ে দিয়ে চলে যাবে না। কিউআইবি কিন্তু একটা লং টার্ম গোল অ্যাচিভ করবার জন্য কিন্তু কিউআইবি এই ইনভেস্টমেন্টটা করেন। এইটা যদি ধরুন তারা একটা হোল্ডিংয়ে রাখেন, ধরুন সেই 200 টাকার প্রাইসিংয়ে তারা একটা বিরাট সংখ্যক শেয়ার তারা পেলেন, এবং সেটা পরবর্তীকালে হয়তো 700-800 টাকা মুভমেন্ট অবধি গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেক বেশি বড় রোজগারের জায়গায় বা অনেক বেশি বড় একটা রিটার্নের জায়গায় তারা থাকবেন। সেই কারণে কিউআইবির পোর্শনটা খেয়াল রাখবেন, কিউআইবির পোর্শনটা কত বেশি ওভার সাবস্ক্রাইবড হচ্ছে। যদি দেখেন যে রিটেলটা বেশি হচ্ছে কিউআইবি কম হচ্ছে, তাহলে বুঝবেন যে সেখানে কিন্তু আর ইনভেস্টমেন্টের জায়গা নেই। যদি দেখবেন না কিউআইবিটা ভালো হচ্ছে, রিটেলটা কম হচ্ছে বা এইচএনআইটা একটু কম হচ্ছে, তাতে কোনো অসুবিধার জায়গা থাকে না। এমন অনেক আইপিও আছে যেখানে কিন্তু এই ধরনের একটা টোটালে গিয়ে দেখছেন হয়তো বিরাট হয়তো 100 টাইমস সাবস্ক্রাইবড হয়ে বসে আছে, কিন্তু দেখা যাচ্ছে কিউআইবির পোর্শনটা কম, ম্যাক্সিমামটা রিটেল পোর্শনটা হয়ে বসে রয়েছে। তাহলে সেটা কিন্তু খুব একটা কিন্তু গ্রহণযোগ্য জায়গায় থাকবে না। এটা কিন্তু খেয়াল রাখবেন ওভার সাবস্ক্রাইবের ক্ষেত্রে বা আন্ডার সাবস্ক্রাইবের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। এরপরে চলে আসছি হচ্ছে লক ইন পিরিয়ড। লক ইন পিরিয়ডটা খেয়াল রাখবেন, লক ইন পিরিয়ডটা দুরকম হয়। আর লক ইন পিরিয়ডের মূলত হচ্ছে, লক ইন পিরিয়ডটা করা হয় কেন? লক ইন পিরিয়ডটা করা হয় তার কারণটা হচ্ছে প্রাইস, ধরুন আজকে নেওয়া হলো 2 দিন বা 3 দিনের মধ্যে এই পুরোটাই ফ্লোরে পড়ে গেল, অটোমেটিক্যালি কী হলো, একটা বিরাট বড় প্রাইস ভোলাটিলিটি হলো, একটা হিউজ অ্যামাউন্টে হলো, এবং সেখানে অনেকেই বিক্রি টিক্রি করে দিয়ে সরাসরি আর কি ব্যাপারটা স্টকটাকে পুরো একেবারে সরাসরি তলার দিকে নিয়ে চলে এলো, বা ওই স্টকটা ভ্যালুয়েশনের থেকে তলায় চলে গেল। এরকম অনেক উদাহরণ আপনারা দেখেছেন, বড় বড় আইপিওর ক্ষেত্রে এই সমস্ত ঘটনা অনেক সময় ঘটেছে। তো এই লক ইন পিরিয়ডটা যত
শর্ট রাখা হবে তত কিন্তু ভোলাটিলিটিটা বেশি হবে। লক ইন পিরিয়ডটা যদি একটু হায়ার সাইডে থাকে তাহলে কিন্তু ভোলাটিলিটিটা কম হবে। সেই লক ইন পিরিয়ডটা মেইনলি কিন্তু করা হয় এই ভোলাটিলিটিটা, মার্কেট ভোলাটিলিটিটাকে একটুখানি কন্টেইন করবার জন্য। তো এই লক ইন পিরিয়ড দুটো অপশান থাকে। একটা হচ্ছে যে পার্টিকুলার কোনো আইপিও এলো, তার লক ইন পিরিয়ডটা অল্প সময়ের হলো, আবার আরেকটা হতে পারে একটা বড় সময় ধরে লক ইন পিরিয়ডটা হলো। এই দুটোর মধ্যে কিন্তু একটা খুব বড় পার্থক্য আছে, এটা একটু খেয়াল রাখবেন। লক ইন পিরিয়ডটা যদি ছোট হয় তাহলে কিন্তু লং টার্ম গোলটা অনেকটা কমে যায়, আর লক ইন পিরিয়ডটা যদি বড় হয় তাহলে স্বাভাবিকভাবে সেই স্টকটার লং টার্ম গোলটা কিন্তু খুব পজিটিভ হয়। সেই কারণে দেখবেন অনেক স্টকের লক ইন পিরিয়ডটা একটু বাড়িয়ে রাখা হয়েছে, বিশেষ করে কিউআইবি যেখানে একটা বিরাট পোর্শন হোল্ড করছেন তারা কিন্তু লক ইন পিরিয়ডটাকে একটু বেশি বড় চান। লং টার্ম গোলটা তাদের কিন্তু একটু পজিটিভ রয়েছে। তাতে রিটেল পার্টিসিপেন্টস আবার ভাবেন যে না, এতদিন লক ইন রয়েছে, অতএব আমরা এখানে এতদিন টাকাটা ফেলে রাখবো না, আমরা কিন্তু এটা লক ইন পিরিয়ড ছোট হলে সেটা আমাদের পক্ষে পজিটিভ হয়। কিন্তু তার ঠিক উল্টো একটা ভাবনা বা উল্টো একটা পারসেপশন নিয়ে কিন্তু কিউআইবি চলেন। সে কারণে লক ইন পিরিয়ডটা একটু বড় হওয়াটা একটু দরকার। আবার যদি লক ইন পিরিয়ড বিরাট বড় রেখে দেন তাহলে পরে দেখবেন আরেক সমস্যা তৈরি হবে। যে মুহূর্তে লক ইন পিরিয়ড খুলবে সেই মুহূর্তে কিন্তু একেবারে ইনভেস্টাররা মানে হারিডলি একেবারে সবাই মিলে গিয়ে সেখানে বিক্রি করা শুরু করবেন এবং অটোমেটিক্যালি স্টকটার দাম নেমে যায়। সেই কারণে আমি আগেই বললাম এই বিআরএলএমদের কাজ কিন্তু লক ইন পিরিয়ডটাকেও ফিট করা, কারণ কতটা লক ইন পিরিয়ড মার্কেট খাবে বা কিউআইবিরা খাবে এবং সেইটুকুতেই তারা কিন্তু থাকবে। একদম ছোট লক ইন পিরিয়ড রাখলে কিন্তু তাদের পক্ষে সমস্যা, আর বিশাল বড় লক ইন পিরিয়ড রাখলেও তাদের পক্ষে কিন্তু একটু অসুবিধার জায়গা রয়েছে। তার মানে একটা মোটামুটি লক ইন পিরিয়ড কিন্তু অবশ্যই কাম্য, না হলে পরে পার্টিকুলার জায়গাতে কিন্তু কখনোই আমরা কিন্তু সেইভাবে আমরা এফেক্টটা পাবো না। এটা গেল লক ইন পিরিয়ডের কথা। এইবারে নেক্সট যেটা এবং সবচেয়ে বড় যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে মার্কেট মুড। মার্কেট মুড মানে কি? মার্কেট মুড মানে হচ্ছে বাজারকে ভালো হতে হবে, তবেই তো একটা আইপিও চলবে। বাজার একেবারে মানে পুরো সমস্ত ব্যাপারে সাইকোলজিক্যালি একেবারে পুরো ডাউন, বাজারে একেবারে নেগেটিভ একটা অ্যাসপেক্ট চলছে, যত আইপিও ভালো বার করুন না কেন সে আইপিও কিন্তু চলবে না। অর্থাৎ বাজারের মুডটা ধরার দরকার। এই বাজারের মুডটা কারা ধরবে? আপনি তো যাই আইপিও বার করছে তারাই তো ধরবে, কারণ আপনি তো আইপিওতে পার্টিসিপেট করছেন। আপনি যেটা করতে পারেন বাজারের মুডটা কি আছে সেটা ভাবার চেষ্টা করতে পারেন। এই বাজারের মুডটা ভাবার জন্য সাধারণভাবে যেটা করা হয় সেটা হচ্ছে মার্কেট মুড ইন্ডেক্স বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ মার্কেটের মুডটাকে বোঝার জন্য। তার মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে এফআইআই অ্যাক্টিভিটি। আপনারা জানেন যে এফআইআই অ্যাক্টিভিটি একটা বিরাট বড় পোর্শন প্লে করে। আমি মাঝে মধ্যে এফআইআইরা কী করছে, এফআইআইরা বিক্রি করে চলে যাচ্ছে, এফআইআইরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ইত্যাদি নিয়ে কথা বলি। তখন এফআইআই অ্যাক্টিভিটি একটা বড় পোর্শন থাকে, মার্কেট ব্রেথটা একটা বড় পোর্শন থাকে, ভোলাটিলিটিটা একটা বড় পোর্শন থাকে। তারপরে ধরুন বাজারের মোমেন্টামটা একটা বুঝতে হয়, মোমেন্টামও একটা পজিশনাল মোমেন্টাম একটা থাকে, স্কিউনেসটাও বোঝার দরকার পড়ে ইত্যাদি ছোট ছোট অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু এই মানে মার্কেট মুড ইন্ডেক্সটা তৈরি হয়। মানে একেবারে রিটেল ইনভেস্টার তাদের কাছে আইপিওকে জাজ করবার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে সাবস্ক্রিপশন কত হচ্ছে সেটা দেখা, এবং তার মধ্যে পার্টিকুলারলি যেটা আমি কমপ্লিটলি বললাম কিউআইবি কতটা সাবস্ক্রাইব করছে তাদের পজিশনটা একটুখানি বোঝা। 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়ালসটা অবশ্যই ভালো করে বোঝা, এবং আপনারা যারা আমার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছেন ফাইন্যান্সিয়ালস কীভাবে বুঝতে হয় বা আপনাদের সাথে অনেক কিছু বলেছি, প্রায়োরিটাইজ স্কোর নিয়ে কথা হয়েছে। ফাইন্যান্সিয়ালসের আরও অ্যাসপেক্টস আছে, রেশিও, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইত্যাদি, অমুক তমুক অপারেটিং রেশিও, এই সমস্ত বিষয়গুলো তার মধ্যে ইনভলভ থাকে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ফাইন্যান্সিয়ালসটা বুঝে নিয়ে যাওয়াটা খুব দরকার পড়ে। আপনারা খেয়াল করুন, আমি জোম্যাটোর আইপিওটা দেখছিলাম। জোম্যাটো যখন হলো, জোম্যাটোর আইপিওতে লকিং পিরিয়ডটা বেশ বড় ছিল, এবং যখনই জোম্যাটো বেশ ওভার সাবস্ক্রাইব, সব কিছু ভালো, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু যে মুহূর্তে এত বড় লকিং পিরিয়ডের পরে খুললো তারপরে কিন্তু একটা বিশাল বড় সেলিং প্রেশার এলো এবং জোম্যাটোটাকে অনেকখানি নিচে নিয়ে চলে এলো। তা যদিও জোম্যাটো কিন্তু অত্যন্ত একটা পজিটিভ স্টক, অত্যন্ত ভালো ফান্ডামেন্টাল, প্রায়োরিটাইজ স্কোর বোধহয় প্রায় 8 না 9, অসাধারণ ফান্ডামেন্টালের একটা স্টক। এবং আমি মানে এই স্টকটাকে আমি সিম্পোজিয়ামে বলেও ছিলাম, এই সিম্পোজিয়ামের আগে সিম্পোজিয়ামে বলেও ছিলাম জোম্যাটোকে নিন, জোম্যাটোতে এখান থেকে অনেকটা বেড়েও গেল ইত্যাদি, 200 টাকার উপরেও জোম্যাটো চলে গেছিলো। তো যাই হোক, এই
পার্টিকুলার স্টকটাও কিন্তু খুব ভালো ফাইন্যান্সিয়ালস, কিন্তু শুধুমাত্র ওই দেখবেন লক ইন পিরিয়ডের প্রবলেমের জন্য জোম্যাটো কিন্তু এই ধরনের একটা সমস্যায় পড়ে গেল। তো যাই হোক, এখন এইগুলো তো হতেই থাকবে। তাহলে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে কিউআইবির পার্টিসিপেশনটা দেখবো, নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্সিয়ালসটা দেখবো, লক ইন পিরিয়ডটা দেখবো, এবং হচ্ছে অবশ্যই প্রোমোটারদের দেখবো। প্রোমোটারের কিন্তু একটা বিরাট বড় রোল প্লে করছে, প্রোমোটারদের বিষয়টা দেখবো। তা এইগুলো হচ্ছে মূল, মানে প্রোমোটার কারা, বিআরএলএম কারা, তাদের কি ভিউজ আছে, এগুলো অবশ্যই কিন্তু একটা বড় পোর্শন থাকে। এখন তো অনেক কিছু বেরিয়েছে বিভিন্ন জায়গায়, এগুলো সম্পর্কে আপনারা একদম বিস্তারিত তথ্য পাবেন, প্রচুর সাইট আছে, এগুলোতে দেখবেন। তো দেখে একটা মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে তবেই কিন্তু আপনারা এই ধরনের মানে ইয়েতে আইপিওতে অ্যাপ্লাই করবেন। বেশ, তারপরে তাহলে আজকে এইটুকু থাকলো, অন্তত সামনের দিকটা নিয়ে আশা করি আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় শেয়ার করতে পারলাম। এবারে চলে আসছি আরও কিছু অ্যানাউন্সমেন্টের। প্রথম কথা হচ্ছে সেপ্টেম্বর মাসের ব্যাচটা আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আজকের পরের রোববারটা অবধি আমি আমার অ্যাডমিশনের জায়গা রাখবো। তো সিট ফুলফিল হয়ে গেছে, আজকেই আমি শেষ করছি, অর্থাৎ আজকে শনিবার, আজকে হচ্ছে 15 তারিখ বোধ হয়, তাই তো? আজকে 15 তারিখ। তো আজকে আমি আমার এই সেপ্টেম্বরের ব্যাচের অ্যাডমিশনটা অর্থাৎ রেজিস্ট্রেশনটা ক্লোজ করছি, কারণ ইতিমধ্যেই যে পরিমাণ হয়ে গেছে সেটা কিন্তু ওটা ওভার ক্রাউডেড সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। আজ সকালেই যেটা অ্যানাউন্সমেন্ট করেছি ফেসবুকে, আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন, সেটা হচ্ছে আমি সেপ্টেম্বর মাসের 29 তারিখে বেহালাতে যে অফলাইন ব্যাচটা শুরু হয় তার কিন্তু আমি সেটা কিন্তু শুরু করতে চলেছি। অর্থাৎ সেপ্টেম্বরের 29 তারিখ বেহালাতে মাত্র 13 জন, ম্যাক্সিমাম 14 জন হয় আর কি। তা তাদের মধ্যে 5-6 জন ইতিমধ্যেই অলরেডি তারা বলে রেখেছেন বা তারা অন্য কোর্স করেছেন, স্যার আমরা অফলাইনটা করবো ইয়েতে ডেরিভেটিভের, এরকম বিষয় আছে। তো যারা ডেরিভেটিভে অফলাইন করতে চান তারা ইমিডিয়েটলি কিন্তু এটাতে করুন, কারণ 6-7টা সিট, ম্যাক্সিমাম 8টা সিট হয়তো হবে। তো তার মধ্যে যারা আসবেন তাদেরকে নিয়ে আমি কিন্তু এটা ক্লোজ করে দেবো। এটা আর নির্দিষ্ট ডেট দিচ্ছি না, কারণ সিট ভীষণ অল্প, কাজে হয়তো একটা বিরাট লম্বা ডেট দিলাম, তারপর সবাই বলবেন স্যার আমাকে তো ডেটের মধ্যে করছি, অসুবিধা, ডেট আর দিচ্ছি না। আর সেপ্টেম্বরের 29 তারিখ থেকে এটা শুরু হচ্ছে। 12টা রোববার আমরা ক্লাসটা করি, 10টা থেকে 12টা। এবার ক্লাসের টাইমিংটা একটু আগে পিছিয়ে করেছি, আগে 11টা থেকে 1টা ছিল, সেটা এবার 10টা থেকে 12টা করেছি। তো আপনারা যারা আগ্রহী থাকবেন এটার জন্য তারা অবশ্যই করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, টেকনিক্যাল নলেজ নিয়ে কিন্তু এই ডেরিভেটিভের কোর্স করতে আসবেন। বাজারে কালকে ঢুকেছি, আজকে আমি মানে ডেরিভেটিভের কোর্স করবার জন্য লাইন দিলাম, সেটা করবেন না, তাতে আমার পক্ষে খুব সমস্যা হয়, কারণ একটা সত্যিকারের একটা বিরাট বড় একটা জায়গা। তো সেই জায়গাটা কিন্তু বেসিক্যালি একটা মানে বোঝার জায়গা আর কি, সেই জায়গাটাতে একটা অসুবিধার জায়গা তৈরি হয়ে যায়। এবার আসছি নেক্সট সিম্পোজিয়ামের ডেট আমরা অ্যানাউন্সমেন্ট করব। মোটামুটিভাবে যেটা ইচ্ছে রয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমরা পুজোটা একটু দেখে নিয়ে, আগে পিছিয়ে দেখে নিয়ে তারপরে আমরা নেক্সট সিম্পোজিয়ামের ডেট অ্যানাউন্স করব। অবশ্যই যেটা আগেও বললাম, সিম্পোজিয়ামে আমরা কিন্তু এবার 100 জন নির্দিষ্ট করে দিলাম, অর্থাৎ 100 জনের বেশি কিন্তু আমরা সিম্পোজিয়ামে আর নেব না। কাজে সিম্পোজিয়ামের অ্যানাউন্সমেন্টটা হয়ে যাওয়ার পরে যারা রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই করবেন। আর সিম্পোজিয়ামে এবারের যেটা সবচেয়ে বড় হাইলাইটেড বিষয় ছিল সেটা কিন্তু ছিল 30 ডেল্টা। এই 30 ডেল্টা নিয়েই কিন্তু মূল কনসেপ্ট, দীর্ঘদিন ধরে আমি খাটাখাটনি করছিলাম এই 30 ডেল্টা নিয়ে। যারা জিরোডিটি নিয়ে ইতিমধ্যে সিম্পোজিয়ামে অনেকগুলো জায়গা করেছেন, তার সঙ্গে 30 ডেল্টাকে অ্যাডিশন করে একটা অসাধারণ জায়গা তৈরি হয়েছে। তো আগামী দিনে হয়তো আপনাদের সাথে আরও নতুন কিছু শেয়ার করতে পারবো, তারও কিছু খাটাখাটনি শুরু করেছি, দেখা যাক। তাহলে এবার চলে আসি ডেরিভেটিভ ক্লাবের বিষয়ে। ডেরিভেটিভ ক্লাব আমার জানেন, যেটা ডেরিভেটিভ ক্লাব চলছে, অনেকেই এর মধ্যে আছেন। ডেরিভেটিভ ক্লাবে এবার কিন্তু একটু সিস্টেমটাকে আমরা একটু চেঞ্জ করছি। অর্থাৎ আমরা আগে মান্থলি পুট সেলিং আইডিয়া একটা দিতাম এবং সেটাকে নিয়েই আমরা সারা মাস ধরে একটা বা দুটো একটা পুট সেলিং আইডিয়াটা চালানো যেত। কিন্তু এই পুট সেলিং আইডিয়াটাকে এবার আমরা কিন্তু সংখ্যায় বাড়াচ্ছি এবং এই পুট সেলিং আইডিয়াকে কিভাবে কাজ করাতে হয়, ওটা মান্থলি পুট সেলিং আইডিয়াকে উইকলি পুট সেলিং আইডিয়াতে কনভার্ট কী করে 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 আমরা এগোতে পারি, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আমরা সিম্পোজিয়ামে আলোচনা করেছি। সেটারই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা
এবার ওই ডেরিভেটিভ ক্লাবে কিন্তু আমরা এবার ওটা নিয়ে আরও বেশি খাটাখাটনি করছি এবং ওতে আরও বেশি উপকৃত হবেন বলে আমরা আশা করছি। ডেরিভেটিভ ক্লাবে সপ্তাহে 2 দিন করে ভিডিও দেওয়া হয়, বুধবার দিন এবং শনিবার দিন রাত্রিবেলা। একটা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে ডেরিভেটিভ ক্লাবের এন্ট্রি নিতে পারেন। ডেরিভেটিভ ক্লাবে শুধুমাত্র যারা ডেরিভেটিভে কাজ করছেন তারাই এন্ট্রি নেবেন। বিশেষ করে ডেরিভেটিভে আমার ছাত্রছাত্রী যারা আছেন, যারা সিম্পোজিয়াম করেছেন, যারা বিভিন্নভাবে ডেরিভেটিভটা শিখেছেন বা বুঝেছেন, যে কোনো জায়গা থেকেই হতে পারে, তারা ডেরিভেটিভ ক্লাবে পার্টিসিপেট করলে উপকৃত হবেন তো অবশ্যই। তো সেই কারণে ডেরিভেটিভ ক্লাবে আপনারা আসবেন, এটা আশা করি। শুধুমাত্র একটা অ্যাপ্লাই করে দেওয়া যে আমি ডেরিভেটিভ ক্লাবে আগ্রহী, তাহলে এটা করা যায়। 2টো করে কল দেওয়া হয়, অর্থাৎ এক একটা ভিডিওতে 2টো করে কল, মানে সপ্তাহে 4টে করে কল পাওয়া যায়। নিফটি, ব্যাংক নিফটি নিয়ে ডিটেলস আলোচনা থাকে, কিভাবে আমি কলগুলোকে ডেভেলপ করছি সেটাও সেখানে থাকছে। তারপরে তার সঙ্গে তো মানে আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম এই সমস্ত নানান স্ট্র্যাটেজি, নানান বিষয় নিয়ে ডেরিভেটিভ ক্লাবে কিন্তু এই ক্লাসগুলো চলে। এটার মধ্যে এডুকেশনাল পার্টটা অবশ্যই একটু বেশি আছে। আর যারা এমনি সুইং ট্রেডিংয়ের কাজ করেন তারা কিন্তু শুধুমাত্র সুইং ট্রেডিং করবার জন্য, অর্থাৎ ছোটো ছোটো করে সুইং ট্রেডিংয়ে করেন, তারা আমার একটা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট নিয়ে আপনি পাঠিয়ে দেবেন, তাহলে পরেই আপনারা সুইং ট্রেডিংয়ের সমস্ত আইডিয়াসগুলো আপনারা পেতে পারেন। আর সপ্তাহে 2টো করে ভিডিও যায়, 4টে করে কল, প্রতি সপ্তাহে সুইং ট্রেডিংয়ের কল থাকে। তো সেক্ষেত্রেও আপনারা যারা আগ্রহী তারা কিন্তু সেখানে যোগাযোগ করতে পারেন। একটা ইয়ারলি একটা সাবস্ক্রিপশন তো অবশ্যই আছে, সেটাও আপনারা জানেন। এবার চলে আসি হচ্ছে নেক্সট যে অংশটা, সেটা হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি, নিফটি অপশান, স্টক অপশান, আপনাদের স্টক ফিউচার, এই সমস্ত বিষয়ে সার্ভিসগুলো রয়েছে। এই সার্ভিসগুলো এখন থেকে আমরা সার্ভিসগুলোকে একটু চেঞ্জ করেছি, আপনারা অনেকেই হয়তো সেটা শুনে নিয়েছেন। আমি সিম্পোজিয়ামে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা সম্পর্কে একটু বিশদে জানতে অবশ্যই মানে এই সার্ভিসগুলো কী অবস্থায় আছে না আছে ইত্যাদি, এখানে একটা অপশান আপনাদের দেওয়া হয়েছে। তো সেই অপশানে করলে বেসিক্যালি সমস্ত সার্ভিসই প্রায় ফ্রিতে হয়ে যাচ্ছে। তা সেটা নিয়ে বিশদে জানবার জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করে নেবেন, ডিটেলসে আপনারা জেনে যাবেন। আরেকটা টিম তৈরি করা হয়েছে, আমি টিমের বিষয়টি নিয়ে আজকে একটুখানি আলোকপাত করি। এইটা হচ্ছে বেসিক্যালি এই টিমটা কিন্তু হচ্ছে আমার ছাত্রছাত্রীদের নিয়ে, যারা একেবারে সবে শুরু করেছেন বা শেয়ার বাজারকে নিজের কেরিয়ার হিসাবে নিচ্ছেন, তাদেরকে আমি 5 জনকে বেছে নিয়ে একটা টিম তৈরি করেছি। এই 5 জন যারা ছাত্রছাত্রী আছেন তারা পুরো মানে একদম 24/7 বলুন বা সারা দিনটা বলুন বা সারা জীবনটা বলুন, এটা শেয়ার বাজারের প্রতি সমর্পিত প্রাণ হবেন। এই টিমটা আমার সঙ্গে কাজ করবে, মার্কেট আওয়ার্সে আমার সঙ্গে থাকবে, মার্কেটের পরেও থাকবে। উইকেন্ডে আমরা মিটিং করছি, উইকেন্ডে আমরা সমস্ত ফাইন্যান্সিয়ালস নিয়ে আলোচনা করছি, ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করছি, টেকনিক্যাল নিয়ে আলোচনা করছি, ডেরিভেটিভ নিয়ে আলোচনা করছি। এই টিমটা আমরা তৈরি হব। এটা মানে একেবারে কমপ্লিটলি আমি আপনাদের পরিষ্কার করে বলি, আমি এটাকে নতুন একটা দিগন্ত বা নতুন একটা ভাবনা থেকে করছি, যেখানে চাকরি বাকরির দরকার নেই, যেখানে কোনোভাবে কোনো জায়গায় বলতে পারেন কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকার দরকার নেই। কমপ্লিটলি নিজের উপরে আস্থাশীল হয়ে শেয়ার বাজারকে সঙ্গী করে সারা জীবন বেঁচে থাকা যাবে এবং অত্যন্ত ভালোভাবে বেঁচে থাকা যাবে। সপ্তাহে একটা দিন ছুটি নিয়েও কাজ করা যাবে, সেটা নিয়ে নিজের উপর নির্ভর করবে পুরোটা। যারা থাকবেন তারা অনেকেই আগামী দিনের হয়তো খুব ভালো তারা অবশ্যই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা রিসার্চ অ্যানালিস্ট হতে পারবেন, এটাই কিন্তু তাদের কাছে অপশানও থাকছে। ইতিমধ্যেই এই 5 জনের মধ্যে 3 জন 4 জন ইতিমধ্যেই আমার সঙ্গে চলে এসেছেন। আমি আর একটু বেছে নিচ্ছি কাকে নেওয়া যায়। এই টিমটা কিন্তু আগামী দিনের একটা নতুন একটা ভাবনার জায়গা দেবে। আমি ভবিষ্যতে আরও বেশি শেয়ার করবো এই বিষয় নিয়ে, দেখা যাক কী হয়। এবার চলে আসছি নিফটি নিয়ে। নিফটি এখন যেখানে আছে, পিক করতে যাচ্ছে আমাদের যে টাইম জোন অ্যানালিসিস হয় সেখান থেকে 1 জুলাই 2024 এটা এসছে। তার মানে এটাই যে একদম পারফেক্ট হবে তার তো কোনো গ্যারান্টি নেই, আমরা অল প্রবাবিলিটিস নিয়ে আমরা ভাবি আর কি। এবং পিকটা হতে চলেছে 23,974। এর ওপরে যদি বাজার দাঁড়ায়, অর্থাৎ 1 জুলাইয়ের পর থেকে যদি বাজার স্টেডি মুভমেন্ট, আপ মুভমেন্ট, তাহলে পরে আবার নতুন করে ভাবা যাবে। আদারওয়াইজ এটা আমার কাছে কিন্তু একটা প্রেডিকশন, যেটা অবধি বাজার যেতে পারে 23,974, 23974।
1 জুলাই 2024। এর তলার সাপোর্ট, তার তলার যে আর কি জায়গাটা, সেটা হচ্ছে 23,811, 23,609। এই তিনটে লেভেলকে ক্রস করে ওকে 23,974-এ পৌঁছাতে হবে। নিচের দিকে যদি নামে, আপাতত 23,300 এবং 400 বিল্ড আপটা অত্যন্ত ভালো, আর 23,000-এর সাইকোলজিক্যাল লেভেলও ভালো। আমি এক্ষুনি 23,000-এর তলায় যাবে বলে মনে হচ্ছে না, বরঞ্চ 23,974-এ যাওয়ার প্রবাবিলিটিটা কিন্তু খুব বেশি। যদি 23,000 ভেঙে যায় তাহলে 22,125 অব্দি নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে নিফটির একটা আপসাইডের টার্গেট এবং একটা টাইম ফ্রেম আপনাদের সামনে আমি হাজির করলাম। একটু খেয়াল রাখবেন বিষয়গুলো, দেখা যাক কি হয়। ব্যাংক নিফটির ক্ষেত্রে 49,000-এর সাপোর্ট অত্যন্ত ভাইটাল একটা সাপোর্ট হিসাবে কাজ করছে। আর রেজিস্ট্যান্স এখন দেখলাম 50,400 থেকে 50,500, এটাকে ক্রস করলে 51,000 অব্দি কিন্তু আসতে পারে। ব্যাংক নিফটি কিন্তু নিফটির থেকে একটু বেশি দুর্বল। আমি কিন্তু পজিটিভ জায়গাটা ব্যাংক নিফটির এখনও পাচ্ছি না। আর নিফটির কিন্তু বেসিক্যালি একটা নতুন, একটা বলতে পারেন একটা নতুন এভিনিউ তৈরি হয়ে যাবে যদি এটা 24,000-এর উপর চলতে পারে, অর্থাৎ 23,974-এর উপরে চলতে পারে। এটা হচ্ছে নিফটি সম্পর্কে আমার আইডিয়া এই মুহূর্তে, আগামী সপ্তাহ এবং আগামী তারপরের সপ্তাহ, 2 সপ্তাহের জন্য। আমি আগের যে এপিসোডটা করেছিলাম 3টে স্টক আপনাদের সামনে রেখেছিলাম, যে এটা আমি কোনো লেভেল দিচ্ছি না, কিন্তু এগুলো আমার খুব ভালো লাগছে চার্টিক্যালি, এবং পারফরমেন্স অনুযায়ী সেগুলো খুব সুন্দর পারফরমেন্সও দিয়েছে। বিশেষ করে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং তো অসাধারণ পারফরমেন্স দিচ্ছে এখন অবধি। ইস্ট ইন্ডিয়া হোটেল, ডিমার্ট এবং স্টার হেলথ, এই তিনটেই আমার পোর্টফোলিওতে এই সপ্তাহে আমার পিক। আমি এই 3টে স্টকে ইনভেস্টেড থাকবো এবং একটা নির্দিষ্ট লেভেলে অবশ্যই প্রফিট বুকিং করব। তো আজকে তাহলে এইটুকু থাকলো। নতুনভাবে শেয়ার বাজারকে আফটার পোস্ট ইলেকশন সিনারিওতে, পোস্ট ইলেকশন রেজাল্ট সিনারিওতে আপনারা নতুনভাবে শেয়ার বাজারকে আবার পাবেন এবং নতুনভাবে ইনভেস্টেড হবেন, নতুনভাবে ভাবনা চিন্তা তৈরি থাকবে। আর প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর আমি তো আসছি। সকলে ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন।